আচ্ছা দেখো এখন আমরা বলবো প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ আচ্ছা দেখো প্রোমেটাফেজ এটার অর্থ কি আগে আমরা সেইটা জানি, ঠিক আছে? একটু মানে ব্লার দিচ্ছে, হ্যাঁ স্ক্রিন একটু ব্লার দিচ্ছে, ঠিক হোক স্ক্রিনটা, তারপর আমরা শুরু করি। এখন ঠিক আছে। আচ্ছা দেখো প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, হ্যাঁ প্রোমেটাফেজ, শুনো দেখো প্রোমেটাফেজ, হ্যাঁ প্রোমেটাফেজ। তো এখানে প্রো শব্দের অর্থ হচ্ছে পূর্ব। প্রো শব্দের অর্থ কি? পূর্ব। এখানে প্রো শব্দের অর্থ হচ্ছে পূর্ব, আর মেটা শব্দের অর্থ হচ্ছে মধ্য। মেটা শব্দের অর্থ মধ্য, আর ফেস শব্দের অর্থ দশা। তাহলে যেটা হচ্ছে পূর্ব মধ্য দশা সেটাই কি কত প্রোমেটাফেজ। তার মানে পূর্ব দশা আর মধ্য দশার মাঝামাঝি যেই দশাটা সেইটার নাম কি? সেটার নাম হচ্ছে প্রোমেটাফেজ, ঠিক আছে? আচ্ছা প্রোমেটাফেজ নামের ইতিহাসটা হয়তো বা তোমরা বুঝতে পারছো। আচ্ছা দেখো কি বলছে, আমরা একটু বই দেখি। বইয়ের ভিতরে বলছে এই পর্যায়ের একেবারে প্রথম দিকে, আচ্ছা ব্লার দিচ্ছি, স্ক্রিন একটু ব্লার দিচ্ছি, একটু ধৈর্য ধরি আমরা, হ্যাঁ ব্লারটা যাক, ব্লার দিচ্ছি অল্প। আচ্ছা তো এই পর্যায়ে একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষে কতগুলা তন্ত্রময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। আচ্ছা এই একবারে প্রথম দিকে কি হয়? তন্ত্রময়। তন্ত্র মানে সুতার মতো, হ্যাঁ সুতার মতো। কিসের মতো? সুতার মতো। এই দেখো এই যে সুতার মতো, কয় মেরু বিশিষ্ট? দুই মেরু বিশিষ্ট। এই যে দেখো এই যে এই উপর এই অঞ্চলগুলো হচ্ছে মেরু অঞ্চল, একদম কিনারের যে অঞ্চলগুলো থাকে না এগুলাকে কি বলা হয়? এগুলাকেই বলা হয় মেরু অঞ্চল, ঠিক আছে? কিনারের অঞ্চলগুলাই হচ্ছে মেরু অঞ্চল, কিনারের অঞ্চলগুলাই কি কত? মেরু অঞ্চল। তো এই যে দেখো এইগুলা কেমন, দেখো তো এই যে এগুলা কি সুতার মতো না? তো দুই মেরু বিশিষ্ট একটা স্পিন্ডল যন্ত্র, দেখো এই যে একটা যন্ত্রের উদ্ভব হয় যেটাকে কি বলা হয়? স্পিন্ডল যন্ত্র। এই যে এরকম, হ্যাঁ দুই মেরু বিশিষ্ট, এই যে একটা তন্ত্রময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট একটা যন্ত্রের উদ্ভব হয়, এটার নাম কি? এটার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। দেখো কি বলছে, এই পর্যায়ে একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্ত্রময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের ইংরেজিটা হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস, ঠিক আছে? তোমরা নামগুলো ইংরেজি নামগুলো মনে রাখবা, মনে রাখার চেষ্টা করবা, কাজে লাগবে ভবিষ্যতে। আচ্ছা স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চল, দেখো এই যে ওই উপরে একটা মেরু অঞ্চল, নিচে একটা মেরু অঞ্চল, এদের মাঝামাঝি যে অঞ্চলটা সেটাকে বলা হয় ইকুয়েটার বা বিষুবীয় অঞ্চল। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ইকুয়েটার বা বিষুবীয় অঞ্চল। সেটার নাম হচ্ছে ইকুয়েটার বা বিষুবীয় অঞ্চল। ইকুয়েটার বা কি? বা হচ্ছে বিষুবীয় অঞ্চল। যে মাঝখানের অঞ্চলটাই হচ্ছে স্পিন্ডল যন্ত্রের এই দুই মেরুর মাঝখানে যে অঞ্চলটা থাকে সেটাই হচ্ছে ইকুয়েটার বা বিষুবীয় অঞ্চল, ঠিক আছে? মাঝের যে অঞ্চলটা সেটা হচ্ছে ইকুয়েটার বা কি? বিষুবীয় অঞ্চল। আচ্ছা আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝছো। দেখো তারপরে আমরা পড়ি। আচ্ছা দেখো তারপরে কি বলছে, কোষ কঙ্কালে মাইক্রোটিউবুল দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক। আচ্ছা দেখো কী বলছে, কোষ কঙ্কালের এই যে স্পিন্ডল যন্ত্রের যে তন্ত্রগুলো এগুলো কী দিয়ে তৈরি? এটা হচ্ছে মাইক্রোটিউবুল দিয়ে তৈরি। তোমরা হয়তো বা কোষ অঙ্গাণুগুলো শিখছো, অর্থাৎ কোষ কঙ্কাল পড়ার কথা, হ্যাঁ যে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো তোমাদের পড়ার কথা। এই কোষ কঙ্কালেরই একটা অংশ হচ্ছে মাইক্রোটিউবুল, ঠিক আছে? মাইক্রোটিউবুল। আচ্ছা শোনো তারপরে কি বলছে, এইগুলা এই যে দেখো স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলা, এই তন্তুগুলাকে এক মেরু থেকে দেখো এক মেরু থেকে শুরু হয় আর অপর মেরু পর্যন্ত যায় শেষ হয়, অর্থাৎ এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? দেখো তারপরে কি বলছে, তো এই যে এইগুলাকে বিস্তৃত এদেরকে কি বলা হয় থাকে? স্পিন্ডল তন্তু। তার মানে এই যে এই জিনিসগুলা এগুলা কি? এগুলা হচ্ছে স্পিন্ডল তন্তু। এগুলোর নাম কি কত? এগুলোর নাম হচ্ছে স্পিন্ডল তন্তু, ঠিক আছে? এগুলোর নাম হচ্ছে স্পিন্ডল তন্তু। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে এই পর্যায়ে, এই যে এই পর্যায়ে, আচ্ছা দেখো ভালো করে পড়ি, দেখো বলছে এ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। এই যে ক্রোমোজোম আমরা আগে দেখছি, ক্রোমোজোম কী দ্বারা গঠিত? কত এরকম একটা গোল্লা থাকে যেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, এবং দুই সাইডে দুইটা বাহু থাকে, ঠিক আছে? একটা গোল্লা থাকে, এই গোল্লাটাকে কী বলা হয়? এই যে গোল্লাটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর এই যে দুই সাইডে দুইটা কী থাকে? কত বাহু থাকে। দুই সাইডে দুইটা কী থাকে? দুই সাইডে দুইটা বাহু থাকে। মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার থাকে আর দুই সাইডে দুইটা কী থাকে? বাহু থাকে। মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার থাকে আর দুই সাইডে দুইটা বাহু থাকে। এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার,
এগুলা স্পিন্ডল তন্তুর সাথে কি থাকে কত এই যে যুক্ত থাকে, এইভাবে যুক্ত থাকে। আর আমরা দেখছি প্রোফেজ দশায় এই বাহুগুলা কি হয় কত বিভাজিত হয়, বাহুগুলা কি হয় বিভাজিত হয়, ঠিক আছে। তো এই যে দেখো এই স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলা, এই স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর সাথে এই যে সেন্টোমিয়ারটা সংযুক্ত থাকে। তো এই যে স্পিন্ডল যন্ত্রের ছোট্ট ছোট্ট তন্তু একে সংযুক্ত রাখে, ঠিক আছে। তো যেই তন্তুগুলা এই স্পিন্ডল যন্ত্রের যেই তন্তুগুলা এই যে সেন্টোমিয়ারকে সংযুক্ত রাখে, ঠিক আছে, সেই তন্তুগুলাকে বলা হয় ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। এই যে তন্তুগুলা এগুলাকে কি বলা হয়, এগুলা বলা হয় ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। এগুলাকে কি বলা হয় ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু, বা কি বলা হয় কত আকর্ষণ তন্তু, ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু, ঠিক আছে। আচ্ছা শোনো, দেখো কি বলছে। তো দেখো কি বলছে, এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্টোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। এই তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার বলা হয়ে থাকে। ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলো সংযুক্ত থাকে বলে একে ক্রোমোজোমাল তন্তু। দেখো এগুলা কি করে কত, এই যে এটা তো সেন্টোমিয়ারকে সংযুক্ত করে রাখে, আর সেন্টোমিয়ার তো ক্রোমোজোমেরই একটা অংশ, তাই না? তাহলে যেহেতু এই তন্ত্রগুলা সেন্টোমিয়ারকে সংযুক্ত করে রাখে, অর্থাৎ ক্রোমোজোমকে সংযুক্ত করে রাখে, তাই এই তন্ত্রগুলাকে কি বলা হয় কত ক্রোমোজোমাল তন্ত্রও বলা হয়। এগুলাকে কি বলা হয় ক্রোমোজোমাল তন্ত্রও বলা হয়, ঠিক আছে। ক্রোমোজোমাল তন্তু, এগুলাকে ক্রোমোজোমাল তন্তুও বলা হয়, ঠিক আছে। এগুলাকে কি বলা হয় ক্রোমোজোমাল তন্ত্রও বলা হয়। আচ্ছা দেখো তারপরে কি বলছে, ক্রোমোজোমগুলা এই সময়ে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। দেখো এগুলা এই যে মাঝের অঞ্চলে, দেখো তো চিত্র অনুযায়ী দেখো তো এগুলা কি আছে একদম মাঝের অঞ্চলে বিন্যস্ত আছে না, যদিও একদম মাঝামাঝি বিন্যস্ত হয় নাই, মানে হইতে থাকে আর কি। একদম মাঝামাঝি বিন্যস্ত হয় হচ্ছে আমাদের মেটাফেজ দশায়। আমি তো তোমাদের মেটাফেজ দশায় দেখাইতেছিলাম। তো দেখো এই যে দেখো প্রোমেটাফেজ দশা, দেখো প্রোমেটাফেজ দশা এই যে দেখো একদম কি হইতেছে কত মাঝামাঝি মানে বিন্যস্ত হইতে শুরু করছে। এখনও কিন্তু এই যে এটা মাঝামাঝি এখন আসে নাই, এটাও কি একদম মাঝামাঝি আসে নাই, অর্থাৎ বিন্যস্ত হবে পরের ধাপে, এটা কেবল শুরু হয়েছে। পরীক্ষার ভিতরে আসে যে ক্রোমোজোমগুলা কখন একদম মাঝামাঝি বিন্যস্ত হয়ে যায়, সেটা হচ্ছে মেটাফেজ দশায়। কোন দশায়? মেটাফেজ দশায়। আচ্ছা তারপর আমরা একটুখানি রিডিং পড়ি, দেখো কি আছে। তারপর বলছে ক্রোমোজোমগুলো এই সময় কি হয় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হইতে থাকে এবং কোষের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। দেখো এই জায়গাটায় তো এই যে নিউক্লিয়ার মেমব্রেন এগুলা দেখো ডট 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 দেওয়া আছে, আর এই যে নিউক্লিওলাস এগুলা প্রায় কি হয় কত বিলুপ্ত হয়ে যায়। আর একটা জিনিস এই প্রাণী কোষের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মাস্ট মনে রাখতে হবে। তো এইখান থেকে কিছু রশ্মির মতো কিছু জিনিস দেখা যাচ্ছে না, রশ্মির মতো দেখো নিচেও রশ্মির মতো কিছু জিনিস দেখা যাচ্ছে, এগুলাকে বলা হয় অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি। পরীক্ষার মধ্যে আসবো যে প্রাণী কোষে অ্যাস্টার রশ্মি কোন ধাপে নির্গত হয়, প্রোমেটাফেজ ধাপে। কোন ধাপে অ্যাস্টার রশ্মি নির্গত হয়? প্রোমেটাফেজ ধাপে। আমি এটা বারবার বলতেছি, এটা অনেক ইম্পর্টেন্ট যে অ্যাস্টার রশ্মি কোন ধাপে নির্গত হয়, প্রোমেটাফেজ ধাপে। তারপর আসবে অ্যাস্টার রশ্মি কোন কোষ থেকে নির্গত হয়, উদ্ভিদ কোষ না প্রাণী কোষ? প্রাণী কোষ থেকে। অ্যাস্টার রশ্মি প্রাণী কোষ থেকে নির্গত হয়, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। আর এখান থেকে কি হয় নিউক্লিওলাস বিলুপ্ত হইতে থাকে, পুরোপুরি বিলুপ্ত হয় না, পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়, একদম সম্পূর্ণ বিলুপ্তি ঘটে মেটাফেজ দশায়। আর এই যে এই যে লুপ্ত প্রায় নিউক্লিওলাস এটাও কি প্রায় বিলুপ্ত, ঠিক আছে, পুরোপুরি বিলুপ্ত হয় নাই, প্রায় বিলুপ্ত, ঠিক আছে। আমি বারবার বলতেছি প্রায় বিলুপ্ত, পুরোপুরি বিলুপ্ত কিন্তু হয় নাই। দেখো তারপরে কি বলছে, ক্রোমোজোমগুলো এই সময় কি হইতে থাকে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে, ঠিক আছে, এখনও বিন্যস্ত হয়ে যায় নাই, হতে থাকে। কোষের নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে এবং কিসের বিলুপ্তি ঘটে কত নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়া পূর্বে বিভক্ত সেন্টিওল দুই মেরুতে অবস্থান করে। এই দেখো প্রাণী কোষে এই যে দেখতেছো যে এই জিনিসটা এটা হচ্ছে সেন্ট্রিওল, এটার নাম কি সেন্ট্রিওল। এই জিনিসটার নাম কি সেন্ট্রিওল। দেখো তো এটা কি দুই মেরুতে না দুইটা প্রান্তে না, এই জিনিসগুলো কি দুইটা প্রান্তে না দুইটা মেরুতে অবস্থান করতেছে। তার জন্য এই সেন্ট্রিওলগুলো প্রাণী কোষে কোন জায়গায় অবস্থান করে কত মেরুতে অবস্থান করে। তো তোমাদের রিটেনে সব কিছু লিখতে হবে না, তোমরা মেইন লাইনগুলো লিখবা যে প্রোমেটাফেজ শব্দের অর্থ হচ্ছে পূর্ব মধ্য দশা,
তারপরে লিখবা প্রোমেটাফেজ ধাপে 2 মেরু বিশিষ্ট একটা স্পিন্ডল যন্ত্রের উদ্ভব ঘটে। আর স্পিন্ডল যন্ত্রের কিছু বিশেষ তন্তুর সাথে কি সেন্টোমিয়ারগুলো সংযুক্ত থাকে, এগুলোকে কী বলে ট্রাকশন তন্তু। আর প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্টার রশ্মি নির্গত হয়, সেন্ট্রিওলগুলো 2 মেরুতে অবস্থান করে। এখানে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে থাকে, নট সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, সম্পূর্ণ বিলুপ্তি কিন্তু ঘটে না, হ্যাঁ বিলুপ্ত হতে থাকে। তোমরা এই লাইনগুলো লিখবা, ঠিক আছে, এখানে জাস্ট বুঝা পড়তে হবে। আর স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটার বা বিষুবীয় অঞ্চল বলা হয়, ঠিক আছে, এইগুলো তো তোমরা জানোই। হ্যাঁ আচ্ছা দেখো তারপরে কি বলছে, প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্ববিভক্ত সেন্টিওল দুটি 2 মেরুতে অবস্থান করে এবং সেন্টিওল দুটি 4 দিক থেকে অনেক ইম্পর্টেন্ট কি নির্গত হয়, অ্যাস্টার রে। পরীক্ষার মধ্যে আসে অ্যাস্টার রে কাকে বলে, ঠিক আছে, পরীক্ষার ভিতরে আসে কি বলে, কি আসে অ্যাস্টার রে কাকে বলে। তো এই সেন্টিওল দুটির 4 দিক থেকে রশ্মি বিচ্ছুরিত হয়, একে কি বলা হয়, একে অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি বলা হয়ে থাকে। তো প্রোমেটাফেজ দশা আশা করি সবাই বুঝছো, ঠিক আছে, প্রোমেটাফেজ দশা সবারই বুঝার কথা, এটা অনেক ইজি ছিল। তো তোমরা এই জিনিসটা পরীক্ষার খাতায় লিখবা কীভাবে আমি সেইটাও বলছি, আর এমসিকিউতে কী আসতে পারে সেগুলোও বলে দিচ্ছি। হ্যাঁ তাহলে আমি আরেকবার বলি, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কোন ধাপে অ্যাস্টার রশ্মি নির্গত হয়, প্রোমেটাফেজ ধাপে। তারপরে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় কোন ধাপে, প্রোমেটাফেজ ধাপে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী অঞ্চলটাকে কি বলা হয়, মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটার বা বিষুবীয় অঞ্চল বলা হয়ে থাকে, ঠিক আছে, এইগুলো অনেক ইম্পর্টেন্ট। আর এই ধাপে কিন্তু নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে, সম্পূর্ণ বিলুপ্তি কিন্তু ঘটে না, আমি বারবার বলতেছি এই ধাপে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে না। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই ধাপে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হইতে থাকে, সম্পূর্ণ বিন্যস্ত হয় না, সম্পূর্ণ বিন্যস্ত হয় না, ঠিক আছে। কমপ্লিট, আই থিঙ্ক সো কমপ্লিট হওয়ারই কথা, কমপ্লিট, আই থিঙ্ক সো কমপ্লিট। আচ্ছা দেখো তারপরে মেটাফেজ দশা। আচ্ছা দেখো মেটাফেজ, ঠিক আছে, তাহলে এখানে আমাদের একটুখানি জানতে হবে মেটা অর্থ কী। মেটা অর্থ হচ্ছে মধ্য, মেটা অর্থ কী কত মধ্য, আর ফেজ অর্থ দশা, তার মানে যেই দশাটা কী দশা কত মধ্য দশা, সেইটাই হচ্ছে মেটাফেজ দশা। সেটাই কি, সেটাই হচ্ছে মেটাফেজ দশা। তাহলে মধ্য দশাটাই কি কত মেটাফেজ দশা। আচ্ছা দেখো আমরা মেটাফেজ দশাটা একটুখানি পড়বো, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, মেটাফেজ অনেক ইম্পর্টেন্ট। দেখো এই পর্যায়ে ক্রোমোজোমগুলা, মেটা শব্দের অর্থ মধ্য, তাই না, এই যে স্পিন্ডল যন্ত্র, এই যে এটা একটা স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে, এটা একটা স্পিন্ডল যন্ত্র, এটা একটা স্পিন্ডল যন্ত্র। আর এই পর্যায়ে ক্রোমোজোমগুলা দেখো একদম মধ্য অঞ্চলে বিন্যস্ত হয়ে যায়, এই যে একদম মধ্য অঞ্চলে বিন্যস্ত হয়ে যায়, ঠিক আছে, এই দশায় একদম ক্রোমোজোমগুলো কোন অঞ্চলে বিন্যস্ত হয়ে যায়, মধ্য অঞ্চলে বিন্যস্ত হয়ে যায়, ঠিক আছে, এই যে একদম মধ্য অঞ্চলে বিন্যস্ত হয়ে যায়। এই যে ক্রোমোজোমগুলো যে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়, মধ্য অঞ্চলটা কি বিষুবীয় অঞ্চল না, তো এই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয় কোন ধাপে, মেটাফেজ ধাপে, এটা পরীক্ষার মধ্যে আসে। ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয় কোন ধাপে কত, মেটাফেজ ধাপে। ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয় মেটাফেজ ধাপে, ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয় মেটাফেজ ধাপে, ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয় কোন ধাপে, মেটাফেজ ধাপে। আমি বারবার বলতেছি ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয় কোন ধাপে, মেটাফেজ ধাপে। আমার বিশ্বাস তোমরা ভিডিওগুলো দেখলেই পড়া মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো হচ্ছে বিন্যস্ত হয় কোন ধাপে কত, বিন্যস্ত হয় মেটাফেজ ধাপে, কোন ধাপে, মেটাফেজ ধাপে। তো ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয় কোন ধাপে, মেটাফেজ ধাপে, মেটাফেজ ধাপে। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয় কোন ধাপে, মেটাফেজ ধাপে। আর এই যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয় মেটাফেজ ধাপে, এই জিনিসটাকে বলা হয় মেটাকাইনেসিস। কি বলা হয়, মেটাকাইনেসিস, মানে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলা হয়। কি বলা হয়, আমি বলতেছি সংজ্ঞাটা, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলা হয়, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলা হয়। আর এই পর্যায়ে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, এই পর্যায়ে নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এ দেখো এই পর্যায়ে প্রথমেই সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল অর্থাৎ 2 মেরুর মধ্যখানে অবস্থান করে, ঠিক আছে। তো এইটাকে মেটাকাইনেসিস বলা হয়ে থাকে। তো প্রথমে সেন্টোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং পরে বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। দেখো তো
এখানে সেন্টোমিয়ারটা একদম মাঝখানের অঞ্চলে, আর বাহু, এই বাহুগুলাই যে এই মেরুর দিকে, আর এই নিচের বাহুগুলা কি এই যে নিচের মেরুর দিকে থাকে, তাই না? তাহলে এই যে দেখো সেন্টোমিয়ারটা থাকে একদম বিষুবীয় অঞ্চল, আর বাহুগুলা কোন দিকে মুখ করে থাকে দেখো তো, মেরুর দিকে মুখ করে থাকে, তাই না? তাহলে বাহুগুলা কোন দিকে মুখ করে থাকে, মেরুর দিকে মুখ করে থাকে। দেখো তারপরে বলছে এই পর্যায়ে ক্রোমোজোমগুলা, এটাও অনেক ইম্পর্টেন্ট, সর্বাধিক খাটো মোটা হয়। এই পর্যায়ে ক্রোমোজোমগুলা সর্বাধিক খাটো মোটা হয়। মেটাফেজ ধাপ পুরাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই পুরাটা থেকে এমসিকিউ আসতে পারে, অনেক ইম্পর্টেন্ট একটা ধাপ। তো এই পর্যায়ে ক্রোমোজোমগুলা কী হয়, সর্বাধিক খাটো মোটা হয়, মানে সবচেয়ে খাটো মোটা হয় কোন ধাপে, মেটাফেজ ধাপে। ক্রোমোজোম সবচেয়ে খাটো মোটা হয় মেটাফেজ ধাপে। ক্রোমোজোম সর্বাধিক খাটোমোটা হয় কোন ধাপে, মেটাফেজ ধাপে। ক্রোমোজোম সর্বাধিক খাটোমোটা হয় কোন ধাপে, মেটাফেজ ধাপে। ক্রোমোজোম সর্বাধিক খাটোমোটা হয় মেটাফেজ ধাপে, কোন ধাপে, মেটাফেজ ধাপে। ক্রোমোজোম সর্বাধিক খাটোমোটা হয় মেটাফেজ ধাপে, সর্বাধিক খাটোমোটা হয় কোন ধাপে, মেটাফেজ ধাপে। ক্রোমোজোম সর্বাধিক খাটোমোটা হয় কোন ধাপে, মেটাফেজ ধাপে। ক্রোমোজোম সর্বাধিক খাটোমোটা হয় কোন ধাপে, মেটাফেজ ধাপে। ক্রোমোজোম সর্বাধিক খাটোমোটা হয় কোন ধাপে, মেটাফেজ ধাপে। এটা পরীক্ষার মধ্যে আসবে, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সর্বাধিক খাটোমোটা হয় কোন ধাপে, মেটাফেজ ধাপে। আর এই মেটাফেজ ধাপেই নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। নিউক্লিয়ার মেমব্রেন, মেটাফেজ ধাপে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। মেটাফেজ ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। মেটাফেজ ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। সম্পূর্ণ মানে একদম বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে? সম্পূর্ণ কি ঘটে, বিলুপ্তি ঘটে, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। আমি মনে হয় আমি যেভাবে বলতেছি তোমরা ভিডিওগুলো দেখলেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। এই মেটাফেজ ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। আচ্ছা দেখো তারপরে কি বলছে, দেখো তারপরে বইয়ের ভিতরে কি বলছে সেটা পড়ি। দেখো তো বলছে প্রতিটি ক্রোমোজোম ক্রোমাটিড দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হইতে শুরু করে। মানে এই ক্রোমাটিড দেখো এই যে আমরা প্রোফেজ ধাপে পড়ছি, প্রোফেজ ধাপে কি হয়, আমি তো প্রথম ভিডিওতেই তোমাদের দেখার কথা। প্রোফেজ ধাপে এই যে ক্রোমোজোম, এই যে ক্রোমোজোমের বাহু, ঠিক আছে, এই বাহু দুইটা ক্রোমোজোম, মানে প্রোফেজ ধাপে কি হয়, সেন্টোমিয়ার বিভাজিত হয় না। প্রোফেজে সেন্টোমিয়ার কি হয় না, কত বিভাজিত হয় না। প্রোফেজে সেন্টোমিয়ার 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 বিভাজিত হয় না। আমি বারবার বলতেছি বাবা, প্রোফেজে সেন্টোমিয়ার বিভাজিত হয় না। কি বিভাজিত হয়, সেন্টোমিয়ার ছাড়া ক্রোমোজোমের আছে কি, বাহু, এই বাহুগুলা বিভাজিত হয়। এটা কোন ধাপে, প্রোফেজে, ঠিক আছে? এটা হচ্ছে প্রোফেজে। প্রোফেজে দেখো বাহুগুলা বিভাজিত হইয়া, এই যে একটা বাহু থেকে কয়টা বাহু হবে, এই যে এরকম দুইটা বাহু হবে। আর নিচেও কয়টা বাহু হবে, কত, দুইটা বাহু হবে। এই যে উপরে এই যে দুইটা বাহু আর অর্ধেক সেন্টোমিটার থেকে, আর নিচে দুইটা বাহু অর্ধেক সেন্টোমিটার থেকে, এগুলাকে বলা হয় ক্রোমাটিড। এগুলাকে কি বলা হয়, ক্রোমাটিড। ক্রোমাটিড এগুলাকে কি বলা হয়, ক্রোমাটিড। এখন এই যে মেটাফেজ ধাপ, মেটাফেজ ধাপ, মেটাফেজ ধাপ, মেটাফেজ ধাপে কি হয়, এই সেন্টোমিয়ারটাই বিভাজিত হয়ে যায়। দাও সেন্টোমিয়ারটা যদি বিভাজিত হয়, মেটাফেজ ধাপে কি বিভাজিত হয়, সেন্টোমিয়ার বিভাজিত। এটা অনেক ইম্পর্টেন্ট, কোন ধাপে সেন্টোমিয়ার বিভাজিত হয়, মেটাফেজ ধাপে। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায়ও আসে, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এসএসসি এইচএসসি সবার জন্য সমান ইম্পর্টেন্ট। মেটাফেজ ধাপে কী বিভাজিত হয়, সেন্টোমিয়ার বিভাজিত হয়। মেটাফেজ ধাপে কী বিভাজিত হয়, সেন্টোমিয়ার বিভাজিত হয়। দেখো সেন্টোমিয়ার বিভাজিত হইলে এই যে উপরে এই একটা সেন্টোমিয়ার থেকে দুইটা সেন্টোমিয়ার হবে, তাহলে উপরে হবে এরকম দুইটা বাহুওয়ালা একটা এই যে দুইটা বাহু না, এই যে এরকম একটা সেন্টোমিয়ার বিভাজিত হয়ে দুইটা বাহু হবে। আবার নিচের দিকে আরেকটা, এই বাহুটা যদি আরেকটা বাহুতে ভাগ হয়, তাহলে নিচের দুইটা বাহু মিলা দেখো এরকম আরেকটা ক্রোমোজোম হবে। দেখো তো এখন কি, দেখো তো এই যে সেন্টোমিয়ার বিভাজিত হয়ে গেলে দেখো তো এই যে আমাদের একটা ক্রোমোজোম কিন্তু ছিল, এখন দেখো তো কয়টা ক্রোমোজোম হয়েছে, দুইটা ক্রোমোজোম না। তাহলে একটা ক্রোমোজোম থেকে কয়টা ক্রোমোজোম হইতেছে, কত, দুইটা ক্রোমোজোম। কয়টা ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোম। একটা ক্রোমোজোম থেকে এই যে একটা ক্রোমোজোম, এই যে আরেকটা ক্রোমোজোম, তাহলে কয়টা ক্রোমোজোম হইলো, কত, দুইটা ক্রোমোজোম হইলো না, দুইটা ক্রোমোজোম হইলো না। তাহলে এই যে সেন্টোমিয়ার বিভাজিত হয় কোন ধাপে, মেটাফেজ ধাপে। তার মানে মেটাফেজ ধাপে কি হয়, কত, এই যে একটা ক্রোমোজোম থেকে কয়টা ক্রোমোজোম হয়, দুইটা ক্রোমোজোম। দেখো এটা ছিল মাতৃক্রোমোজোম, এটা কি ক্রোমোজোম ছিল, এটা ছিল মাতৃক্রোমোজোম, ঠিক আছে? এই মাতৃক্রোমোজোম থেকে, মাতৃক্রোমোজোম, এটা ছিল কি মাতৃক্রোমোজোম,
দেখো প্রোফেজ ধাপে কাহিনীটা দেখো, মানে ক্রোমোজোমটা সেন্টোমিয়ার ব্যতীত বিভাজিত হয়েছে। এটা অনেক ইম্পর্টেন্ট এখন যে কথাগুলো বলতেছি। সেন্টোমিয়ার ব্যতীত বিভাজিত হয়েছে, কী বিভাজিত হয়েছে? বাহু বিভাজিত হয়েছে, বাহু। তাহলে উপরে একটা ক্রোমাটিড, নিচে একটা ক্রোমাটিড। হ্যাঁ, এখন কি হয়েছে? সেন্টোমিয়ারই বিভাজিত হয়ে গেছে। কোন ধাপে? মেটাফেজ ধাপে। সেন্টোমিয়ারটা যদি বিভাজিত হয়, এই যে একটা সেন্টোমিয়ার থেকে দুইটা সেন্টোমিয়ার হবে, আর এই যে উপরে দুইটা বাহু মিলায় যে একটা সেন্টোমিয়ারের দুইটা বাহু থাকবে, আর নিচের দুইটা বাহু মিলা আরেকটা সেন্টোমিয়ারের দুইটা বাহু থাকবে। তাহলে দেখো তো আমাদের এই যে মাতৃক্রোমোজোম থেকে কয়টা ক্রোমোজোম হইলো? দুইটা ক্রোমোজোম। দেখো এই মাতৃক্রোমোজোমে কয়টা বাহু ছিল? দুইটা বাহু ছিল, একটা সেন্টোমিয়ার। অপত্য ক্রোমোজোমও নতুন যে ক্রোমোজোম হইলো সেগুলোকে বলে অপত্য ক্রোমোজোম বা শিশু ক্রোমোজোম। তার মানে এই ক্রোমোজোম দুইটা কি কত? অপত্য ক্রোমোজোম বা শিশু ক্রোমোজোম না? এগুলা কি অপত্য ক্রোমোজোম বা কি কত? শিশু ক্রোমোজোম। এগুলা কি অপত্য ক্রোমোজোম বা কি ক্রোমোজোম কত? শিশু ক্রোমোজোম বা কি শিশু ক্রোমোজোম, শিশু ক্রোমোজোম। তো এই যে দেখো একটা কোষ থেকে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম হয়েছে। এই মাতৃকোষেও দুইটা বাহু, একটা সেন্টোমিয়ার। অপত্য কোষেও দুইটা বাহু, একটা সেন্টোমিয়ার। মানে ক্রোমোজোমের পরিমাণ মাতৃকোষের দেখো তো যে নতুন দুইটা ক্রোমোজোম হয়েছে, এই ক্রোমোজোমগুলোতে ক্রোমোজোমের যে পরিমাণ এটা দেখো তো মাতৃকোষের মতোই না, মাতৃকোষের সমান না। তার মানে এটা কি কত? এই যে মাইটোসিস, এই মাইটোসিসটা কী বিভাজন? এটা হচ্ছে সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কী থাকে? কত? সমান থাকে। তো মানুষের কথাই বলি, আমাদের মানুষের প্রত্যেকটা কোষে কয়টা ক্রোমোজোম থাকে? 46টা ক্রোমোজোম। ঠিক আছে, 46টা ক্রোমোজোম। কয়টা ক্রোমোজোম থাকবো? 46টা ক্রোমোজোম। ঠিক আছে, তো এই যে মানে এই ক্রোমোজোমগুলো বিভাজিত হয়ে যায়। আবার একটা কোষ ধরো, একটা কোষে কয়টা ক্রোমোজোম থাকে? 46টা ক্রোমোজোম। এই একটা কোষ বিভাজিত হয়ে যায় দুইটা কোষ হবে। এই দুইটা কোষেরও প্রত্যেকটা কয়টা করে ক্রোমোজোম থাকবে? কত? 46টা করে ক্রোমোজোম থাকবো। কয়টা ক্রোমোজোম থাকবো? 46টি করে ক্রোমোজোম থাকবো। ঠিক আছে, কয়টা ক্রোমোজোম থাকবো? 46টি করে ক্রোমোজোম থাকবে। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কি থাকবো? কত? সমান থাকবো। এটা কেন হইতেছে? কারণ এখানে কি বিভাজন করতেছে? কত? মাইটোসিস কোষ বিভাজন করতেছে। কোন কোষ বিভাজন? মাইটোসিস হচ্ছে ইকুয়েশনাল বা কি বিভাজন? কত? সমীকরণিক বিভাজন। ইকুয়েশন মানে সমীকরণের দুই সাইড সেম থাকে না। তাহলে এই যে মাইটোসিস বা ইকুয়েশনাল বিভাজন, এইটারও দুই সাইড কি থাকবো? কত? ইকুয়েশনাল বা কি বিভাজন? কত? সমীকরণিক বিভাজন। ইকুয়েশনাল বা কি বিভাজন? সমীকরণিক বিভাজন। ঠিক আছে, তো এখানেই যে একটা কোষ থেকে যে দুইটা কোষ হয়, একটা কোষ থেকে যে দুইটা কোষ হয়, প্রত্যেকটারই কয়টা কয়টা করে ক্রোমোজোম থাকে? 46টা করে ক্রোমোজোম থাকে। তার মানে এই মাইটোসিসটা কি কত? সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন। অর্থাৎ ধরো এই যে ডিপ্লয়েড মানে 2n সংখ্যক, এনের মানে 1 2 3 4 যে কোনো কিছু হইতে পারে। যেমন ধরো 46টা ক্রোমোজোম, তার মানে 2n যদি দেই তাহলে কত? 2 × 23। তার মানে মানুষ কোন ধরনের জীব? কত? ডিপ্লয়েড জীব। তো মাইটোসিস কোষ বিভাজনে 2n থেকে যে নতুন দুইটা জীব হবে, ওই দুইটা জীবও কী হবে? কত? 2nই হবে। ঠিক আছে, আবার এই 2n থেকে যে দুইটা জীব হবে, ওই দুইটা জীবও কী হবে? কত? 2nই হবে। অর্থাৎ প্রত্যেকবার ক্রোমোজোম সংখ্যা কী থাকবো? কত? এই 2n থেকে কী হবে? দুইটা 2nই হবে। যদি 3n হইতো দেখো এই 3n থেকে দুইটা কী হইতো? দুইটা 3nই হইতো। যদি মাইটোসিস হয় তাহলে দুইটা কী হবে? 3n। আবার এই 3n থেকে দুইটা কী হবে? দুইটা 3nই হবে। দুইটা 3nই হবে। অর্থাৎ 3n মানে টিপ্লয়েড। 3n মানে কি? কত? ট্রিপ্লয়েড। মানে 3 মানে কি? ট্রিপ্লো না। আর 3n সংখ্যক ক্রোমোজোম মানে টিপ্লয়েড ক্রোমোজোম। কেমন ক্রোমোজোম? টিপ্লয়েড। আচ্ছা, টিপ্লয়েড কেমন থাকে? ধরো 9টা ক্রোমোজোম, তাহলে এটাকে আমরা এমনি লিখতে পারি না 3 × 3। তার মানে এনের মানটা কত? 3। এখানে এনের ভ্যালুটা কত? 3। তাহলে টিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম হলে প্রত্যেকটা কোষে টিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমই থাকবে। অর্থাৎ 9টা করে ক্রোমোজোমই থাকবে। যদি এন হইতো তাইলে দেখো যে নতুন দুইটা হইতো সেটাও কি হইতো? এনই হইতো। আবার তার থেকে আবার নতুন দুইটা যে হবে সেই দুইটাও কি হবে? কত? এনই হবে। এখান থেকে যে দুইটা হবে এই দুইটাও কি হবে? এনই হবে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন। কেমন বিভাজন? সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন। আমি জানি ক্লাসগুলো বড় হয়ে যাচ্ছে, কিন্তু এগুলা বাবার এক একটা জেম ক্লাস। ঠিক আছে, এগুলা তোমরা বুঝতে পারবা যখন পরীক্ষা দিবা SSC, তখন বুঝতে পারবা। দেখো এই পর্যায়ে শেষ দিকে
সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। পরীক্ষার মধ্যে আসবো কোন ধাপে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, মেটাফেজ ধাপে। আমি বারবার বলতেছি এটা পরীক্ষার মধ্যে আসবো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, সব কিছুর জন্য সমানভাবে ইম্পর্টেন্ট যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে, মেটাফেজ ধাপে। কোন ধাপে? মেটাফেজ ধাপে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে, মেটাফেজ ধাপে। কোন ধাপে? মেটাফেজ ধাপে। আচ্ছা শুনো, এখন আমরা একটু কাহিনীগুলো দেখি যে মেটাফেজ ধাপে মূলত কী হলো। শোনো, মেটাফেজ ধাপে আমাদের এই যে ধরো এই যে একটা স্পিন্ডল যন্ত্র আঁকি আগে, হ্যাঁ একটা স্পিন্ডল যন্ত্র আঁকি, তাহলে আমাদের জিনিসগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তো আমি আঁকি, আমার আঁকা আঁকি লেখা এগুলো খুব বাজে, সরি ফর দ্যাট, এগুলো মন খারাপ করে না। হ্যাঁ, বোঝা গেলেই হলো, ঠিক আছে, বোঝা গেলেই হলো, ঠিক আছে, তোমরা বুঝতে পারলেই আমার সফলতা, ঠিক আছে। দেখো এই যে ক্রোমোজোমগুলা, এই যে দেখো ক্রোমোজোমের এটা সেন্ট্রোমিয়ার, এই যে প্রোফেজ ধাপে এই যে বাহুগুলা বিভাজিত হয়েছিল, কয়টা বাহু হয়েছিল? 2টা করে বাহু হয়েছিল। এই দেখো মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলা কোন ধাপে, মেটাফেজ ধাপে কী হয় কত? বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত, এরকম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হইল, ঠিক আছে। দেখো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়েছে। এখন মেটাফেজ ধাপের শেষের দিকে কি হয়? তো মেটাফেজ ধাপের শেষের দিকে কি হয়? এই সেন্ট্রোমিয়ারই ভাঙ্গে যায়। এই সেন্ট্রোমিয়ার ভাঙলে দেখো তো উপরে একটা সেন্ট্রোমিয়ার, নিচে একটা সেন্ট্রোমিয়ার, 2টা সেন্ট্রোমিয়ার, এখানে 4টা বাহু আছে। এই সেন্ট্রোমিয়ার 2টা বাহু নিবে, এই সেন্ট্রোমিয়ারও কয়টা বাহু নিব কত? 2টা বাহু নিব। আবার এই সেন্ট্রোমিয়ারটা এটাও কয়টা সেন্ট্রোমিয়ারে পরিণত হবে কত? 2টা সেন্ট্রোমিয়ার, উপরে একটা সেন্ট্রোমিয়ার হবে, নিচে একটা সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারটা 2টা বাহু নিব। তো এই সেন্ট্রোমিয়ারও কয়টা বাহু নিব? 2টা বাহু নিব। তার মানে এই সময় এই যে সেন্ট্রোমিয়ারগুলো বিভক্ত হয় কোন ধাপে? মেটাফেজ ধাপে। মেটাফেজ ধাপে সেন্ট্রোমিয়ারগুলো কী হয় কত? বিভক্ত হয়ে যায়। তার মানে মেটাফেজ ধাপেই কী হয় কত? সেন্ট্রোমিয়ারগুলো বিভক্ত হয়, পরীক্ষার ভিতরে এটা আসে। আর মেটাফেজ ধাপে ওই যে নিউক্লিয়ার মেমব্রেন ছিল, তাই না, এটা সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। নিউক্লিয়ার মেমব্রেন আর এই যে গোটুলিওলা নিউক্লিওলাস, যেটা হচ্ছে নিউক্লিয়াসের সবচেয়ে ডেন্সেস্ট পার্ট, দ্য মোস্ট ডেন্সেস্ট পার্ট ইন দ্য নিউক্লিয়াস ইজ নিউক্লিওলাস, ঠিক আছে। আর এইটাও কী হয় কত? সম্পূর্ণ বিলুপ্তি ঘটে যায়, একদম চলে যায়, নিউক্লিয়ার মেমব্রেনও চলে যায়। কোন ধাপে? মেটাফেজ ধাপে। কোন ধাপে? মেটাফেজ ধাপে। কোন ধাপে? মেটাফেজ ধাপে। মেটা মানে কি? মধ্য, আর ফেজ মানে দশা, অর্থাৎ এখানে ক্রোমোজোমগুলা মধ্য দশায় বা বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটার অঞ্চলে বিন্যস্ত হয়। এই জিনিসটাকে কি বলা হয়? মেটাকাইনেসিস। তারপরে এই পর্যায়ে কী হয়? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এখানে কী হয়? সেন্ট্রোমিয়ার ভেঙে যায় কয়টা ক্রোমোজোম উৎপন্ন করে? 2টা। একটা ক্রোমোজোম থেকে দাও, এই যে ক্রোমাটিড ছিল, এই ক্রোমাটিডগুলাই তখন কী হবে? এই যে উপরে একটা ক্রোমাটিড ছিল, নিচে একটা ক্রোমাটিড ছিল, এই ক্রোমাটিডগুলাই তখন কী হয়ে যাবে কত? পরিণত ক্রোমোজোমে পরিণত হবে, ঠিক আছে। আর মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর এই যে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা 2টা সমান থাকে। তার মানে এটা কি? এটা হচ্ছে সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন। আচ্ছা দেখো এই যে ক্রোমোজোমগুলা, তারপরে দেখো তারপরে ধাপটার নাম হচ্ছে অ্যানাফেজ। কি ফেজ? অ্যানাফেজ। শোনো, অ্যানা অর্থ হচ্ছে গতি, অ্যানা বাস দেখছো না, অনেক গতিশীল বাস, তাই না। অ্যানা অর্থ গতি আর ফেজ অর্থ দশা। তার মানে যেটা হচ্ছে গতি দশা সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অ্যানাফেজ। তাহলে অ্যানাফেজ মানে কি? গতি দশা। অ্যানাফেজ মানে কি? গতি দশা। অ্যানাফেজ মানে গতি দশা। আচ্ছা শোনো, এটাকে কেন গতি দশা বলা হয়? দেখো বলছে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত হয়। সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় কোন ধাপে? মেটাফেজ ধাপে। এই ধাপ বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড 2টি আলাদা হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে কী বলা হয়? অপত্য ক্রোমোজোম বলা হয়। এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থেকে অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে বিপরীত মেরুর দিকে সরে যেতে শুরু করে, অর্থাৎ ক্রোমোজোমগুলো অর্ধেক এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অন্য মেরুর দিকে। আচ্ছা এই জিনিসগুলো আমি বুঝাই। দেখো ক্রোমোজোমগুলো অর্ধেক এক মেরুর দিকে আর বাকি অর্ধেক কী হয়? অন্য মেরুর দিকে যাইতে থাকে, অগ্রসর হয়। এই জিনিসগুলো আমি বুঝাই, একটুখানি টাইম দাও, একটুখানি পড়ে নেই। দেখো অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার থেকে অগ্রমুখী, দেখো এই যে মেরুমুখী চলন, এটা হচ্ছে মেরু, এটা কি আরেকটা মেরু। দেখো সেন্ট্রোমিয়ারটা আগে আছে আর বাহুগুলা কি আছে কত? পরে আছে না। দেখো এই জায়গায় দেখো মেরুর দিকে সেন্ট্রোমিয়ারটা আগে আছে আর বাহুগুলা কি আছে কত? পরে আছে। তার মানে সেন্ট্রোমিয়ার কি? অগ্রগামী। সেন্ট্রোমিয়ার কি? অগ্রগামী। আর বাহু 2টা কি কত? অনুগামী। বাহু 2টা কেমন? বাহু 2টা হচ্ছে অনুগামী। বাহু 2টা কেমন? বাহু 2টা হচ্ছে
অনুগামী, বাহু দুইটা অনুগামী, মানে বাহু দুইটা পিছনে আর সেন্টোমিয়ারটা কি গেলা কি কত আগে। আচ্ছা এই জিনিসগুলো আমি একটু তোমাদেরকে পড়াই, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। অ্যানাফেজ অর্থ গতিদশা। দেখো এই সময় ক্রোমোজোমগুলো কী হয়, গতিশীল হয়, এর জন্য এটাকে গতিদশা বলা হয়েছে। হ্যাঁ, এটাকে কেন গতিদশা বলা হয়েছে, কারণ এই সময় ক্রোমোজোমগুলো কী হয়, কত গতিশীল হয়। এই যে ধরো এই যে আমাদের মেটাফেজ দশা এই যে এরকম ছিল, ক্রোমাটিড ছিল, তাই না, এরকম ক্রোমাটিড ছিল। আর এই দশায় আইসা এই ক্রোমাটিড এই যে দেখো এই যে দুইটা ক্রোমাটিড ছিল, উপরে একটা ক্রোমাটিড নিচে একটা ক্রোমাটিড, আর এখন আইসা মেটাফেজ দশাকে সেন্টোমিয়ার বিভক্ত হয়। আচ্ছা দেখো সেন্টোমিয়ার যদি বিভক্ত হয়, তো এই জিনিসগুলো বুঝছো আমি ক্লাস 9-এ বুঝতাম না, আমার স্যাররা বোঝাইতে পারতো না। হ্যাঁ, এখন তোমাদের এই যে আধুনিক যুগ, ডিজিটালাইজেশনের যুগ, তোমরা এগুলো শিখতে পারতেছো। দেখো এই যে ধর যে মেরুমুখী চলনে এই যে সেন্টোমিয়ারটা ভাঙলে পরে এরকম দুইটা বাহু থাকবে। আর এই যে দেখো এই যে 4টা বাহু ছিল না, একটা সেন্টোমিয়ার 2টা বাহু নেবে, আবার আরেকটা সেন্টোমিয়ার কী নিব কত, আরও 2টা বাহু নেবে। এই যে এরকম হবে, ঠিক আছে। দেখো তারপরে দেখো এই যে এটাও হচ্ছে এরকম, ঠিক আছে, এরকম, এটাও কী হবে কত, এরকম হবে। দেখো এই যে ক্রোমোজোমগুলো দেখো তো দুই সাইডে বিপরীত মেরুর দিকে ছুটতেছে না। এই যে দেখো এই বিপরীত মেরুর দিকে ছুটার দিকে দেখো তো কী আগে আছে, সেন্টোমিয়ার অগ্রগামী না, সেন্টোমিয়ারটা কি কত অগ্রগামী না, সেন্টোমিয়ারটা কি অগ্রগামী, সেন্টোমিয়ার হচ্ছে অগ্রগামী। সেন্টোমিয়ার কেমন, সেন্টোমিয়ার হচ্ছে অগ্রগামী, সেন্টোমিয়ার হচ্ছে অগ্রগামী। আর এই বাহুগুলা কি, বাহুগুলা কেমন দেখো তো অনুগামী, মানে বাহুগুলা পিছনে না, তার মানে বাহুগুলা কি কত অনুগামী। আর এই সময় যে ক্রোমোজোমগুলা এখানে দেখো তো কী আকৃতি ধারণ করছে, ভি আকৃতি ধারণ করছে না, দেখো তো এরকম না, মানে সেন্টোমিয়ারটা মাঝখানে আছে, আর এই যে বাহুগুলা এই যে বাহু দুইটা দেখো তো এইগুলা এরকম আছে, তাই না। এই সেন্টোমিয়ার যেহেতু মাঝামাঝি, আমরা জানি এই সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী এই ক্রোমোজোমগুলোকে এই অ্যানাফেজ দশায় বিভিন্ন নামকরণ করা হয়। দেখো এখানে সেন্টোমিয়ারটা মাঝে, বাহু দুইটা মানে সাইডে আছে বা দুইটা ইয়াতে আছে, তাই না। তো সেন্টোমিয়ারটা যেহেতু মাঝে মানে কি মেটা, কোনটা মাঝে কত, সেন্টোমিয়ার মাঝে, তাহলে এটাকে কি বলা হবে, মেটাসেন্ট্রিক। তাহলে ভি আকৃতি হইলে সেই ক্রোমোজোমটাকে কি ক্রোমোজোম বলা হয়, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এটা হচ্ছে সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী, সেন্টোমিয়ারটা মাঝে তার জন্য মেটাসেন্ট্রিক। আর যেহেতু এটা ক্রোমোজোম, এরকম একটা সেন্টোমিয়ার আছে, 2টা বাহু আছে, তার মানে এটা কি ক্রোমোজোম। আর তার মানে কি কত, এটা হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কি আকৃতির হয়, ভি আকৃতির। কেমন আকৃতির, ভি আকৃতির। দেখো সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে কি হয়, মানে অনেকটা ইংরেজি এল অক্ষর দেখছো না তোমরা, এল অক্ষরের মতো হয়। দাও এই যে এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। দাও এই যে এইটা কিন্তু এই যে সেন্টোমিয়ারটা এটা কিন্তু পুরোপুরি মাঝে না, এটা কি পুরোপুরি মাঝে, এটা পুরোপুরি মাঝে না, এটা হচ্ছে মানে অর্ধি মাঝে, তাই না। এটা অর্ধি মাঝে না, অর্ধদিকে ইংরেজিতে সাব বলা হয়। তার মানে এটা কি, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। এটা কি কত, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। এটা কি কত, সাবমেটাসেন্ট্রিক। এটা কি সাবমেটাসেন্ট্রিক, মানে এটা মানে সেন্টোমিয়ারটা দেখো তো পুরোপুরি মাঝে নেই, অর্ধি মাঝে, তাই না। তাহলে সাব মানে হচ্ছে অর্ধি, আর মেটা মানে অর্ধ মাঝামাঝি অবস্থায়। কি সেন্ট্রোমিয়ার, সেন্ট্রিক। তার মানে এই যে এল আকৃতির হইলে এটা কি আকৃতি কত, এল আকৃতির না, তাহলে এল আকৃতির হইলে হয় সাবমেটাসেন্ট্রিক, ঠিক আছে। একইভাবে দেখো এই যে যে আকৃতির, এই যে বইয়ের ভিতরে দেওয়া আছে দেখো, যে আকৃতির হইলে সেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। যে আকৃতির হইলে কি হবে, যে আকৃতির হইলে সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আচ্ছা যে আকৃতির হচ্ছে এই যে এরকম আর কি, বুঝছো, ওই যে সেন্টোমিয়ারটা এরকম থাকে, ক্রোমোজোমগুলো এরকম থাকে, এটা হচ্ছে যে আকৃতির। তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। এটা কি, এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক মানে ক্রোমোজোমটা অ্যাক্রোসেন্ট্রিক, মানে একদম পুরোপুরি মাঝামাঝি মানে অর্ধেক মাঝামাঝি অবস্থায়ও কিন্তু এটা নাই, ঠিক আছে। তাহলে এটা কি প্রান্ত অবস্থায়, মানে অর্ধ প্রান্ত অবস্থায় আছে। আর যদি ক্রোমোজোমটা যদি একদম পুরোপুরি প্রান্ত হতে থাকে যায়, দেখো যদি এরকম হয়, এটা কেমন দেখো তো, এটা ইংরেজি আই অক্ষরের মতো না, মানে সেন্টোমিয়ারটা একদম প্রান্তের মধ্যে পড়ে গেছে, আর উপরের বাহুটা ছোট, নিচের বাহুটা বড়। আয়ের ক্ষেত্রে এরকমই হয়, বুঝছো। এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। এটাকে কি বলা হয়, টেলোসেন্ট্রিক। আই আকৃতির হইলে সেটাকে কি বলা হয়, টেলোসেন্ট্রিক। আই আকৃতির হইলে সেই ক্রোমোজোমটাকে কি বলা হয়, টেলোসেন্ট্রিক। আই আকৃতির হইলে ক্রোমোজোমটাকে কি বলা হয়, টেলোসেন্ট্রিক। এই যে মেরুমুখী চলন, এই যে মেরুমুখী চলন, এই মেরুমুখী চলনে মানে এই যে দেখো এখানে ক্রোমোজোমগুলো গতিশীল হয়, তার জন্য এটাকে অ্যানাফেজ বা গতিদশা বলা হয়ে থাকে। এই মেরুমুখী চলনে বাহুগুলা কি থাকে কত অগ্রগামী, এবং সেন্টোমিয়ার অগ্রগামী, আর বাহুগুলা কেমন হয় কত অনুগামী। এবং এই সময় ক্রোমোজোমগুলা বিভিন্ন আকৃতি লাভ করে।
কেমন আকৃতি লাভ করতে পারে? ভি আকৃতি লাভ করতে পারে, এল আকৃতি লাভ করতে পারে, জে আকৃতি লাভ করতে পারে, আই আকৃতি লাভ করতে পারে। ভিতে হয় মেটাসেন্ট্রিক, তো সেন্টোমিয়ারটা মাঝখানে থাকে, তাই এটা নাম দেখেই বোঝা যায় এটার নাম কি, এটা হচ্ছে মেটাসেন্ট্রিক। মানে সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের এই নামগুলো দেওয়া হয়, যেহেতু সেন্টোমিয়ার মাঝে তাহলে এটা কি মেটাসেন্ট্রিক। দেখো এই যে এটা অর্ধেক মাঝামাঝি অবস্থায় থাকে, তাই না? তাহলে এটা কি, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। এল আকৃতির হলে সেটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, ঠিক আছে। আর এই যে আকৃতির, এটা হচ্ছে অর্ধ প্রান্ত কেন্দ্রিক, মানে পুরোপুরি প্রান্ত না, আর এই জায়গায় পুরোপুরি প্রান্ত থাকে, তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। যে আকৃতির হলে, এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে বারবার আসে, যে আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়? অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। কি ক্রোমোজোম? অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। আর আই আকৃতির হইলে আমি এটা মনে রাখি ইট অর্থাৎ আই দিলে হয় টেলোসেন্ট্রিক। কি দিয়া? আই দিলে কি হয়? টেলোসেন্ট্রিক। ইট দিয়ে মনে রাখি আমি, তুমি চাইলে অন্য কিছু দিয়ে মনে রাখলেও রাখতে পারো, ঠিক আছে। টেলোসেন্ট্রিক। আর আমি যে আকৃতি মনে রাখি যা দিয়া, যা এখান থেকে বাইরা যা, এই যে যাতে হচ্ছে যে আকৃতির, এতে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, ঠিক আছে। আর এই ভি তো বুঝাই যায় মেটাসেন্ট্রিক, মানে সেন্টোমিয়ারটা মাঝখানে থাকে। আর এলটা যে সাবমেটাসেন্ট্রিক, এটা এমনি বোঝা যায়। যেটা তুমি যা দিয়ে মনে রাখতে পারো, এই যেতে হচ্ছে যে আকৃতির হইলে যা মানে অ্যাক্রোসেন্ট্রিক, আর আইতে আমি ইট দিয়ে মনে রাখি ইট, ঠিক আছে। ইংরেজি ইট অর্থ ইহা, এই আইতে হচ্ছে টেলোসেন্ট্রিক, ঠিক আছে। এখন তুমি যার দ্বারা মনে রাখো, এটা তোমার ব্যাপার, আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আশা করি তুমি এগুলা বুঝছো, ঠিক আছে। তোমরা সবাই এগুলা বুঝছো। দেখো এখানে ক্রোমোজোমগুলো ভি, এল, জে, আই আকার ধারণ করে এবং এদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। এটা পরীক্ষার মধ্যে আসবো। ভি আকৃতির হলে কি হয়? এটাকে কি বলা হয়? মেটাসেন্ট্রিক। এল আকৃতি সাবমেটাসেন্ট্রিক, জে আকৃতির অ্যাক্রোসেন্ট্রিক, আই আকৃতির টেলোসেন্ট্রিক। এনাফেজ পর্যায়ে শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো একদম মেরুতে চলে যায়। দেখো এই ক্রোমোজোমগুলো কী হবে? একদম ডিরেক্ট মেরুতে চলে যাবে। এই যে ক্রোমোজোমগুলো অপত্য ক্রোমোজোম, মানে যেগুলো শিশু ক্রোমোজোম, নতুন ক্রোমোজোম হইলো, সেন্টোমিয়ার ভাগেই তো নতুন ক্রোমোজোম হইলো, তাই না? তো এই শিশু ক্রোমোজোমগুলো কী হয়? একদম মেরুতে চলে যায়, ঠিক আছে। দেখো কী বলছে? মেরু প্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমগুলার দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। ক্রোমোজোমগুলোর আকার কী হয়? কত বড় হয়। আচ্ছা দেখো তারপরে টেলোফেজ। আচ্ছা টেলো মানে শেষ, আর ফেজ মানে দশা। তার মানে টেলোফেজ যেটা হচ্ছে মাইটোসিসের কী দশা? কত শেষ দশা, সেটাই হচ্ছে টেলোফেজ। এই টেলোফেজে হচ্ছে প্রোফেজের উল্টা ঘটনাগুলো অবতীর্ণ হবে। দেখো প্রোফেজে কী হয়েছে? জলবিয়োজন। তাহলে এখানে কী হবে? জলযোজন হবে। প্রোফেজে কী হয়েছে? ক্রোমোজোম সংকোচন হয়েছে, তার মানে এখানে ক্রোমোজোম কী হবে? কত প্রসারিত হবে। প্রোফেজে সবগুলা কেমন দেখা গেছে? কত খাটো আর মোটা। এটা কেমন দেখা যাবে? তার মানে লম্বা আর সরু। খাটোর উল্টা হচ্ছে লম্বা, আর হচ্ছে মোটার ইংরেজি, মোটা তো মোটাই, তাই না? মোটা। আর সেটা চিকন, এটার বিপরীত শব্দ কি? চিকন বা সরু, ঠিক আছে। তো টেলো মানে শেষ, আর ফেস মানে কি? দশা। এই শেষ দশাটা প্রথম দশার উল্টা। শেষ দশাটা হচ্ছে কার উল্টা? কত প্রোফেজের উল্টা। দেখো প্রোফেজে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে শুরু করছিল, আর এখানে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের আবার পুনরায় উৎপত্তি ঘটে। এই পুনরায় উৎপত্তি ঘটে ক্রোমোজোমের ঘনকুঞ্জন এলাকায়। এটা তোমরা ইন্টারে যায় পড়বা যে ঘনকুঞ্জন এলাকা কোথায় থাকে। 13, 14, 15, 21, 22 নং ক্রোমোজোমের এই ঘনকুঞ্জন এলাকায় নিউক্লিওলাসের পুনরুৎপত্তি ঘটে। এটা তোমরা ইন্টারে যায় পড়বা, ঠিক আছে, সমস্যা নাই। দেখো এই প্রোফেজ দশার উল্টা, শেষ দশাটা কার উল্টা? প্রোফেজ দশার উল্টা। দেখো কি বলছে? এটি মাইটোসিসের শেষ পর্যায়। এখানে প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতক্রমে ঘটে। ক্রোমোজোমগুলো আবার সরু ও লম্বা আকার ধারণ করতে শুরু করে। দেখো ওই যে প্রোফেজ ছিল খাটা মোটা, এই জায়গায় কেমন হবে? খাটোর ইংরেজি উল্টাটা কি? কত লম্বা। আর হচ্ছে মোটার ইংরেজিটা উল্টাটা কি? সরু। তো খাটো এবং সরু এবং লম্বা আকার ধারণ করতে থাকে। এর কারণ হিসেবে পূর্বে জলযোজন, দেখো ক্রোমোজোমে কী ছিল? জলবিয়োজন, মানে জল বাইরে গেছিলো, আর এখানে জলযোজন বা পানি যোজন, মানে এখানে পানি কি হয়? কত যুক্ত হয়, মানে পানি যোজনকে ধারণা করতে হবে। আধুনিক গবেষণা দেখো ওইটাকে বলছে, আধুনিক গবেষণায় দেখা গেছে এটা একটা জটিল প্রক্রিয়া, এটা পানির উপর নির্ভরশীল নয়। এখানে এটাই বলছে যে এটা একটা জটিল প্রক্রিয়া, পানির উপর নির্ভরশীল নয়। অবশেষে এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম, দেখো প্রোফেজের নিউক্লিয়ার এগুলো কিন্তু বিলুপ্তি ঘটছে, মানে বিলুপ্ত ঘটা শুরু হয়েছে। আর এখানে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে নিউক্লিওলাসের পুনরুৎপত্তি ঘটে। নিউক্লিয়ার রেটিকুলামকে ঘুরে পুনরায়, মানে এখানে সব ভালো ভালো জিনিস হয়। নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয়, ফলে দুই মেরুতে দুটা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। দেখো ওই যে ক্রোমোজোমগুলো মেরুতে চলে গেছিলো, তাই না? এনাফেজ দশাই তো চলে গেছিলো। ধরো এরকম না, এটা একটা ধরো কোষ, এই যে উপরের দিকে একটা নিউক্লিয়াস তৈরি হবে, হ্যাঁ,
এই নিচের দিকে কী হবে কত আরেকটা এরকম নিউক্লিয়ার রেটিকুলাম, মানে এটা পেঁচায় যাবে, পেঁচায় ক্রোমোজোমগুলো পেঁচাবে, মানে দেখো এগুলা কেমন হইতেছে কত লম্বা হইতেছে, তারপরে কেমন হইতেছে চিকন হইতেছে, এবং এই যে ক্রোমোজোম, এই যে এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিওলাস, এগুলার পুনরুৎপত্তি ঘটতেছে, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেনের পুনরুৎপত্তি ঘটে। দেখো কি বলছে, ফলে দুই মেরুতে দেখো ওই যে একটা নিউক্লিয়াস ছিল, প্রোফেজ দশায় কয়টা নিউক্লিয়াস ছিল, দেখো এই যে প্রোফেজ দশায় এরকম পেঁচানো অবস্থায় ছিল, ঠিক আছে, কয়টা নিউক্লিয়াস ছিল, একটা। আর এই যে দেখো লাস্টে টেলোফেজে এই যে একটা নিউক্লিয়াস, এই যে আরেকটা নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াস। এবং এই প্রোফেজ দশায় মাতৃকোষে যে কয়টা নিউক্লিয়াস ছিল, অপত্য কোষেও ঠিক সেই কয়টাই নিউক্লিয়াস থাকে। এর জন্য এটাকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়, ঠিক আছে। দেখো তারপরে কি বলছে, স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে, তখন আর স্পিন্ডল যন্ত্র থাকে না এবং তন্ত্রগুলো ধীরে ধীরে কী হয়ে যায়, কত বিলুপ্ত হয়ে যায়। টেলোফেজ পর্যায়ের একদম শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার, এগুলো তোমরা একটুখানি পড়ে নিবা, ঠিক আছে। ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয়, পরে আর মিলিত হয়ে কোষ প্লেট, আর কোষ প্লেটের উপর মানে এই কোষ প্লেট মানে এই কোষের চারদিকে যে আবরণ, এই আবরণটা যে সৃষ্টি করে সেটা হচ্ছে কোষ প্লেট, ঠিক আছে। তো এখানে মূলত কোষ প্রাচীর গঠন করবে, ঠিক আছে। তো এই কোষ প্লেট গঠন করে কে, এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। যদিও এই কোষ প্লেট নিয়ে তোমাদেরকে সামনে আমি আরেকটু ডিটেলস বলবো যে কোষ প্লেট কারা গঠন করে, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এবং হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট গোলগি বডির অংশ, যদিও তোমরা এটা সামনে পড়বা। তো সাইটোপ্লাজমের অঙ্গাণুর সময়ের এখানে সমবন্টন ঘটে। সাইটোপ্লাজমের অঙ্গাণু কারা, ওই যে নিউক্লিওলাস, নিউক্লিয়াস সাইটোপ্লাজমের অঙ্গাণু না, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এগুলো হচ্ছে সাইটোপ্লাজমের অঙ্গাণু, এগুলো সমবন্টন ঘটে। ফলে দুটি অপত্য কোষ মানে দুইটা নতুন কোষ বা ডটার সেল বা শিশু কোষ তৈরি হয়। প্রাণীর ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর কোষ ঝিল্লির মতো গর্তের ভিতরে ঢুকে যায় এবং সব দিক থেকে ক্রমান্বয়ে দুটি কোষের তৈরি হয়। তার মানে মাইটোসিসে আমরা যে জিনিসটা খেয়াল করলাম যে 2n থেকে কী হবে, যে দুইটা কোষ হবে সেগুলোও কী হবে, কত 2n হবে। আবার এখান থেকে যে দুইটা হবে সেটাও কী হবে, কত 2n হবে। আর মিওসিসে দেখো না, মিওসিস তো সামনে পড়বো আমরা, পরের ক্লাসে মিওসিস পড়বো, ঠিক আছে। পরের ক্লাসে মিওসিস আর মাইটোসিস যদি নিয়ন্ত্রণ হারাই ফেলাই তাইলে কি হবে সেটা পরের ক্লাসে পড়বো। দেখো আর এন থেকে কী হবে, দুইটা এন হবে। আবার এই এনেও যদি মাইটোসিস বিভাজন ঘটে তাহলে কী হবে, দুইটা এন হবে। আর যদি 3n হইতো তাহলে 3n থেকে কী হইতো, কত দুইটা 3n হইতো। আবার ওই 3n দুইটা থেকেও কী হইতো, কত 3n হইতো। তো 3n মানে টিপ্লয়েড, 2n মানে ডিপ্লয়েড, আর n মানে হ্যাপ্লয়েড। একটা থাকলে হ্যাপ্লয়েড বলা হয়, ঠিক আছে, দুইটা থাকলে ডিপ্লয়েড। তো এই মাইটোসিস হচ্ছে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, টিপ্লয়েড যে কোনো কোষেই ঘটতে পারে। হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড যে কোনো কোষেই ঘটতে পারে। আর মিওসিস শুধুমাত্র ডিপ্লয়েড কোষে ঘটে, এটা আমরা সামনে পড়বো, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছো, ক্লাসটা লং হয়ে গেছে কিন্তু তোমরা এটা দেখলেই পুরা জিনিসটা একদম মাইটোসিস ফুল ক্লিয়ার হয়ে যাবো, ঠিক আছে। তো সবাই থাকো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।